আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উচ্চ ভর্তি পরীক্ষার্থী যোদ্ধারা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য, তোমরা সবাই জানো যে আই এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য ফ্রি লাইভ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সো ফ্রি লাইভ ক্লাসগুলোতে কি করতেছি আমরা? ফ্রি লাইভ ক্লাসগুলোতে কিন্তু আমরা তোমাদেরকে কৃষি গুচ্ছতে আসা বিগত বছরের সকল প্রশ্ন সমাধান করে দিচ্ছি। সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটাই, যে কৃষিগুচ্ছ এই যে প্রশ্ন ব্যাংক সমাধান সিরিজটা যেটা আমরা করতেছি ফ্রিতে, সো সবাই হচ্ছে আমাদের সাথে লাইভে যুক্ত থাকবা এবং আমাদের শেষ দিন পর্যন্ত ক্লাসটা দেখবা। এবং আমরা খুব শীঘ্রই হচ্ছে একটা রুটিনও প্রকাশ করে দিব। সেই রুটিন অনুযায়ী তোমরা কিন্তু প্রত্যেক দিন ক্লাস পাবা। প্রত্যেক দিন হচ্ছে কৃষিগুচ্ছর প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাস নিয়ে আমরা হাজির হব আই এডুকেশনের পক্ষ থেকে। সো সবাই প্রত্যেক দিন হচ্ছে ক্লাসে উপস্থিত থাকবা। তো এরই ধারাবাহিকতায় আজকে কিন্তু হচ্ছে আমি জীববিজ্ঞান ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। জীববিজ্ঞান সেশন 22-23, যেটা সেশন 22-23-এ যে হচ্ছে তোমার কৃষিগুচ্ছের ওপর যে সকল কোশ্চেন আসছিল, সেই সকল সমস্ত কোশ্চেন নিয়ে হচ্ছে আমি তোমাদের সাথে আজকে কথাবার্তা বলবো এবং সেগুলো সমাধান করে দিব। এবং সেইগুলো যাতে তুমি সুন্দরভাবে হচ্ছে সবকিছু পারো, ব্যাখ্যা সহ আমি সমাধান করব। এবং সেই রিলেটেড কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়েও কিন্তু আমি তোমাদের সাথে বিস্তারিত কথা বলবো। সো আশা করতেছি সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকবা এবং ক্লাসটি শেয়ার করে দিয়ে তুমি তোমার টাইম লাইনে রেখে দিবা, যাতে তুমি বারবার ক্লাসটা দেখতে পারো এবং তোমাদের ফ্রেন্ডরাও দেখে উপকৃত হতে পারে। সো আশা করি সবাই আমার কথা সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ। তো সবাই দ্রুত দ্রুত হচ্ছে লাইভে যুক্ত হয়ে যাও। হ্যাঁ, দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও এবং লাইভটা একটু শেয়ার করে দিবা। ঠিক আছে, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইভটা শেয়ার করে দিবা। আমরা কিন্তু এই কোশ্চেন ব্যাংক সিরিজ যে সলভ ক্লাসগুলা কৃষিগুচ্ছ পরীক্ষা যারা অংশগ্রহণ করতেছো তাদের জন্য হচ্ছে ফ্রি দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, তো সবাই হচ্ছে যে লাইভ ক্লাসটাই দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও এবং অবশ্যই শেয়ার করে দিবা ক্লাসটি, যাতে সবাই হচ্ছে আমরা একসাথে ক্লাসটি করতে পারি। ক্লাসের যত স্টুডেন্ট থাকবে বেশি হবে, তত কিন্তু আমাদের পড়াতে অনেক বেশি ভালো লাগবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ, আমরা তোমাদের জন্য একদম সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাসের ব্যবস্থা করবো এবং রুটিনও সাপ্লাই করে দেবো, যাতে তোমাদের প্রত্যেকদিন তুমি একটা নির্দিষ্ট টাইমে, আমরা চিন্তা ভাবনা করতেছি রাত 9টার দিকে হচ্ছে তোমাদের প্রত্যেকদিন হচ্ছে ক্লাসগুলো আয়োজন করব। ঠিক আছে, তো প্রত্যেকদিন তোমরা হচ্ছে তোমার হচ্ছে শনিবার থেকে, আগামীকাল থেকে প্রত্যেকদিন রাত 9টায় কিন্তু তুমি লাইভ পেয়ে যাবা আমাদের আই এডুকেশন পেজ থেকে। ঠিক আছে, প্রত্যেকদিন রাত 9টায় হচ্ছে তোমাদের জন্য লাইভ ক্লাস থাকবে। ঠিক আছে, তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই হচ্ছে আমাদের প্রত্যেকদিন ক্লাসগুলো একটু দেখবা এবং ক্লাসগুলো হচ্ছে শেয়ার করে দিবা। সো যারা যারা ক্লাসটা দেখতেছো তারা একটু আমাকে জানাও যে সবাই ঠিকঠাক মতো একটু দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, সবাই আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও আমাকে। আমি একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি, আমিও আমার পেজটাতে শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু শেয়ার করে দাও। ওকে, তো চলো হচ্ছে আমরা কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক সমাধান সিরিজ যেটা করতেছিলাম সেটার হচ্ছে আজকে জীববিজ্ঞান সেশন যে 22-23-এ যেটা আছে সেটা নিয়ে হচ্ছে একটু পড়াশোনা করব। তো চলো দেখি হচ্ছে প্রথমে কি আছে। ঠিক আছে, প্রথমে দেখো বলছে হচ্ছে, খেয়াল করো যে কোনটি হচ্ছে স্টার্ট কোডন। ঠিক আছে, দেখো বলছে হচ্ছে কোনটি স্টার্ট কোডন। স্টার্ট কোডন, স্টার্ট। ঠিক আছে, আচ্ছা স্টার্ট কোডন কোনটা সেটা চেয়েছে এখানে। ঠিক আছে, এখন দেখো কোডন হচ্ছে কি, হচ্ছে কোডন কি এটা আগে আমি বুঝতে হবে যে আসলে কোডনটা কি। ঠিক আছে, তিনটা নিউক্লিওটাইড মিলে একটা কোডন হয়। ঠিক আছে, দেখো এখানে যাই দেখতেছো না কেন তিনটা, কিন্তু তিনটা নিউক্লিওটাইড মিলে হচ্ছে কি হয় বলো? তিনটা নিউক্লিওটাইড মিলে হচ্ছে একটা কোডন হয়। ঠিক আছে, ওকে, তিনটা নিউক্লিওটাইড মিলে হচ্ছে কি হয়? একটা কোডন হয়। সো এখানে দেখতেছো চারটা এরকম কোডন আছে। তো এখানে বলছে কোনটা স্টার্ট কোডন। আমাদের টোটাল হচ্ছে কোডন থাকে কয়টা জানো? টোটাল কোডন থাকে হচ্ছে 64টি। টোটাল কোডন সংখ্যা যদি, মোট কোডন সংখ্যা হচ্ছে কয়টা? টোটাল হচ্ছে কয়টা? 64টি থাকে। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে বলতো এই যে স্টার্ট কোডন কোনটা, কি কেউ বলতে পারবে? কেউ একটু কমেন্ট করে জানাও তো এর মধ্যে যে স্টার্ট কোডন কোনটা। স্টার্ট কোডন কোনটা একটু কমেন্ট করে জানাও। এখন দেখো যে এর মধ্যে হচ্ছে স্টপ কোডন আছে হচ্ছে আমাদের তিনটা। স্টপ কোডন,
স্টপ কোডন হচ্ছে কয়টা? স্টপ কোডন হচ্ছে 3টা। স্টপ কোডন হচ্ছে কয়টা আমাদের? 3টা। স্টপ কোডন 3টাকে আমরা এইভাবে মনে রাখবো, দেখো উয়া, উয়া, তারপর হচ্ছে কি জানো, উয়াগ, উয়া, উয়াগ, আর হচ্ছে উগা। ঠিক আছে, তাহলে কি দিয়ে মনে রাখলাম দেখো একটু খেয়াল করো, যে হচ্ছে কি উয়া, উয়াগ এবং উগা। ঠিক আছে, এই 3টা হচ্ছে আমাদের স্টপ কোডন। ঠিক আছে, এই 3টা হচ্ছে আমাদের স্টপ কোডন। তুমি যদি অপশনগুলো একটু খেয়াল করো, দেখো এখানে আছে উয়া, উয়া, উগা, তাহলে এগুলো অবশ্যই হচ্ছে কি বলো, এগুলো অবশ্যই কিন্তু আমাদের হচ্ছে কি, এগুলো অবশ্যই হচ্ছে কি আমাদের স্টার্ট কোডন, এই স্টপ কোডন। তাহলে এই 3টাকে কিন্তু আমরা সহজে বাদ দিতে পারতেছি কিনা দেখো তো একটু, সহজে আমরা বাদ দিতে পারতেছি কিনা এই 3টাকে? এই 3টাকে কিন্তু বাদ দিতে পারতেছি। তার মানে এটাও অ্যানসার না, এটাও অ্যানসার না, এটাও অ্যানসার না। তাহলে অ্যানসার হচ্ছে কোনটা? এইউজি, এইউজি। ঠিক আছে, এইটাকে আমরা বলি হচ্ছে স্টার্ট কোডন। তাহলে স্টার্ট কোডন হচ্ছে কি হবে দেখো, এইউজি। স্টার্ট কোডন কি হবে? এইউজি। অর্থাৎ এই এইউজিটাকে কি বলি জানো আমরা? এই এইউজিটাকে বলি হচ্ছে মেথিওনিন, মেথিওনিন। এইউজিটাকে কি বলি? মেথিওনিন। তাহলে এই যে মেথিওনিন যেটা দেখতেছি, এটা হচ্ছে আমাদের স্টার্ট কোডন। মেথিওনিন যেটা আমরা দেখতেছি, এটা হচ্ছে আমাদের কি? স্টার্ট কোডন। ঠিক আছে, আচ্ছা। তাহলে মেথিওনিন যেটা দেখতেছি সেটা হচ্ছে কি বলো? এইউজি বা মেথিওনিন হচ্ছে যেটা, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে স্টার্ট কোডন। ওকে, তাহলে এই যে প্রথম কোশ্চেনটা কিন্তু, প্রথম কোশ্চেনটার কিন্তু সমাধান আমরা হচ্ছে করে ফেলছি। প্রথম কোশ্চেনটার সমাধান কিন্তু আমরা করে ফেলছি। তারপরে দেখো 2 নাম্বার কোশ্চেনে যদি যাই, বলছে দেখো কোন F1, F1, F1 জীবকে তার প্যারেন্টের সাথে ক্রস করানোর নাম কি? হ্যাঁ, F1 জীবকে তার প্যারেন্টের সাথে ক্রস করানোর নাম কি? ঠিক আছে, F1 জনুর সাথে, F1 জনুর সাথে হচ্ছে আমরা F1 জনুর হেটারোজাইগাস জীবের সাথে, F1 জনুর হেটারোজাইগাস। ঠিক আছে, F1 জনুর হেটারোজাইগাস জীবের সাথে, F1 জনুর হেটারোজাইগাস জীবের সাথে, ঠিক আছে, জীবের সাথে যদি আমরা, জীবের সাথে যদি আমরা পিতৃমাতৃবংশীয়, হ্যাঁ, পিতৃ বা মাতৃবংশীয়, পিতৃমাতৃবংশীয়, সেটা পিতৃমাতৃবংশীয় হচ্ছে এক সদস্যের, সেটা হচ্ছে তোমার হচ্ছে, সেটা প্রকট হোক, সেটা প্রকট হোক বা প্রচ্ছন্ন হোক, ঠিক আছে, তার সাথে যদি আমরা ক্রস করাই, ঠিক আছে, ধরো বড় হাতের টি ছোট হাতের টি ইন্টু ক্রস ছোট হাতের টি ছোট হাতের টি, হ্যাঁ, বা হচ্ছে বড় হাতের টি ছোট হাতের টি ইন্টু বড় হাতের টি বড় হাতের টি, প্রকট বা প্রচ্ছন্ন, হোমোজাইগাস। ঠিক আছে, তোমরা দেখো F1 জনুর হেটারোজাইগাস জীবের সাথে মাতৃবংশীয় প্রকট বা প্রচ্ছন্ন হোমোজাইগাস জীবের সাথে যদি ক্রস ঘটায়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কি ক্রস? সেটাকে আমরা কি বলি বলো তো? সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাক ক্রস। সেটাকে আমরা কি বলি? ব্যাক ক্রস। তাহলে এখানের সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে ব্যাক ক্রস। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? এটা ব্যাক ক্রস। ওকে, এখন হচ্ছে তাহলে এটা হচ্ছে আমরা কিন্তু পেয়ে গেলাম। তারপরে চলো দেখি যে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড বিশিষ্ট সরীসৃপ। দেখো 4 প্রকোষ্ঠ, আমাদের মানুষ যারা, মানুষ, পাখি এবং স্তন্যপায়ী যারা আছে, বুঝছো, পাখি ও স্তন্যপায়ী যারা আছে, হ্যাঁ, স্তন্যপায়ী, পাখি এবং স্তন্যপায়ী যারা আছে, এরা কত হয় জানো? এরা কিন্তু 4 প্রকোষ্ঠ। পাখি ও স্তন্যপায়ী যারা আছে এরা কিন্তু 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড হয়। ঠিক আছে, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড হয়। তারপর তুমি যদি মাছের কথা চিন্তা করো, মাছ কিন্তু হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। মাছ হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, 2 প্রকোষ্ঠ। তুমি যদি উভচরের কথা চিন্তা করো, এরা কিন্তু 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। ঠিক আছে, আর হচ্ছে সরীসৃপ, যেটা সরীসৃপের মধ্যে হচ্ছে ব্যতিক্রম হচ্ছে আমাদের কুমির। সরীসৃপের মধ্যে ব্যতিক্রম আছে আমাদের হচ্ছে কুমির, যেটা হচ্ছে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা হয় কেমন? সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কিন্তু মেইনলি যদি সরীসৃপের কি কথা চিন্তা করো, তাহলে এরা কিন্তু সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ থাকে না। ঠিক আছে, এরা আংশিক থাকে, বুঝছো? এরা কেমন থাকে?
আংশিক চার প্রকোষ্ঠ থাকে, আংশিক থাকে, বুঝছো? কিন্তু ব্যতিক্রম হচ্ছে কি, ব্যতিক্রম হচ্ছে আংশিক, আংশিক চার প্রকোষ্ঠ থাকে এরা, কিন্তু ব্যতিক্রম হচ্ছে আমাদের কুমির। কুমির যেটা হচ্ছে কি হয়, কুমির হচ্ছে সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। কুমির কেমন হয়? কুমির হচ্ছে সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। তাহলে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড বিশিষ্ট, চার প্রকোষ্ঠ হৃৎপিণ্ড বিশিষ্ট সরীসৃপ, চার প্রকোষ্ঠ হৃৎপিণ্ড বিশিষ্ট সরীসৃপ কোনটা? সঠিক অ্যান্সার কি হবে তাহলে? হ্যাঁ, চার প্রকোষ্ঠ হৃৎপিণ্ড বিশিষ্ট সরীসৃপ কোনটা হবে তাহলে বলো? কুমির। চার প্রকোষ্ঠ হৃৎপিণ্ড বিশিষ্ট সরীসৃপ কোনটা হবে তাহলে? কুমির। ওকে, আচ্ছা, তাহলে চার প্রকোষ্ঠ হৃৎপিণ্ড বিশিষ্ট সরীসৃপ কোনটা, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এটা হবে কি আমাদের কুমির। এখন চলো দেখি একটু সামনে যাই। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম ভি এল জে আই আকৃতির হয়? ভি হচ্ছে কি, ভি কে বলি হচ্ছে কি বলো? ভি কে বলি হচ্ছে মেটাসেন্ট্রিক। হ্যাঁ, ভি কে কি বলি? মেটাসেন্ট্রিক, ঠিক আছে, মেটাসেন্ট্রিক। হ্যাঁ, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে এল কে কি বলি? এল কে বলি হচ্ছে কি সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক। জে কে কি বলি? অ্যাক্রোসেন্ট্রিক। হ্যাঁ, অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। হ্যাঁ, তারপরে হচ্ছে কি বিএল জে আই, আই কে কি বলি? আই কে বলি হচ্ছে কি বলো? টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তো এই যে ব্যাপারগুলো যে ভিএল জে আই আকৃতি হয়, হ্যাঁ, মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এই যে ব্যাপার স্যাপারগুলো যেগুলো হয়, এইগুলো মূলত হচ্ছে কোন পর্যায়ে এসে হয়? মেটাফেজ, টেলোফেজ, প্রোফেজ নাকি অ্যানাফেজ? হ্যাঁ, কোনটা হয় এটা বলতে পারবা? এই যে আসাদ দেখতে পাচ্ছি। ওকে, এটা এটা কি হবে জানো? এটার অ্যান্সার কি হবে যে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো হচ্ছে ভিএলজেআই আকৃতি ধারণ করে? এটা হবে কি জানো? এটা হবে অ্যানাফেজ, অ্যানাফেজ, অ্যানাফেজ বা গতি পর্যায়। ঠিক আছে, এটা হবে কি? অ্যানাফেজ বা গতি পর্যায়, অ্যানাফেজ বা গতি পর্যায়, অ্যানাফেজ বা গতি পর্যায়। ঠিক আছে, তাহলে অ্যানাফেজ বা গতি পর্যায় যেটা আছে এইখানেই হচ্ছে কি ক্রোমোজোমগুলো হচ্ছে ভিএলজেআই আকৃতি ধারণ করে। ঠিক আছে, ভিএলজেআই আকৃতি ধারণা করে। ঠিক আছে, তাহলে এটা হবে কি আমাদের অ্যানাফেজ বা গতি পর্যায়। ঠিক আছে, তাহলে অলরেডি দেখো আমরা কিন্তু 3টা কোশ্চেন সমাধান করছি। 3টা না, কয়টা দেখো? প্রথমে ছিল স্টার্ট কোডন কোনটা, এটা সমাধান করছি, এবং এর পাশাপাশি কোনগুলো স্টপ কোডন সেগুলোও বলে দিয়েছি। টোটাল কয়টা কোডন থাকে সেটাও তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তারপর কোডন কাকে বলে সেটাকেও বলছি আমি। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো, তারপরে আমরা দেখি যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হলো, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি? রুমান আক্তার তানিয়া আগেরটা বলছে ডি। হ্যাঁ, ঠিক আছে, সঠিক অ্যান্সার। এখন বলো হচ্ছে এটা বলো যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি? আচ্ছা, কোষ প্রাচীরের জন্য মেইনলি আমরা যেটা প্রধান রাসায়নিক উপাদান হিসেবে কাজ করতেছে কি? সেলুলোজ। এরকম হচ্ছে 1000 থেকে 3000 সেলুলোজ অণু মিলে কি হয়? মিলে হয় সেলুলোজ চেইন, সেলুলোজ চেইন, সেলুলোজ চেইন হয়। আচ্ছা, আশরাফুল ইসলাম বলছে মাইক্রোফাইব্রিল। না, এটার অ্যান্সার মাইক্রোফাইব্রিল না। ঠিক আছে, তো এরকম সেলুলোজ চেইন মিলে কি হয় বলো তো? সেলুলোজ চেইন মিলে কি হয়? মাইক্রোফাইব্রিল। সেলুলোজ চেইন মিলে কি হয় একটু বলো তোমরা আগে, দেখি আমি একটু শুনি তোমাদের কি ধারণা। সেলুলোজ চেইন মিলে কি হয়? অনেকে যুক্ত হয়ে গেছে ক্লাসে, বলো। এক থেকে এই যে সেলুলোজ যেটা দেখতেছি, ঠিক আছে, সেলুলোজ অণু 1000 থেকে 3000 সেলুলোজ অণু মিলে সেলুলোজ চেইন। এরকম কতটি সেলুলোজ চেইন মিলে কি গঠিত হয় একটু বলো। দেখতেছি অনেকে মাইসেলি হবে। হ্যাঁ, মাইসেলি হবে। কোনটা মিলে মাইসেলি হবে সেটা বলো আগে।
বলো সেলুলোজ চেইন কতটি মিলে হচ্ছে মাইসেলি হয়? ঠিক আছে, ও বলছে মাইসেলি হবে, ঠিক আছে। এখন কতটি মিলে হয় সেটাও কিন্তু জানতে হবে। কয়টা? 100টি সেলুলোজ চেইন মিলে হচ্ছে মাইসেলি হয়। মাইসেলি 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 এরকম এরকম কতটি মাইসেলি মিলে কি গঠিত হয় কেউ বলো তো? এরকম 20টি মাইসেলি মিলে একটা জিনিস গঠিত হয়, সেটাকে কি বলি? 20টি মাইসেলি মিলে কি গঠিত হয়? 20টি মাইসেলি মিলে গঠিত হয় কি? মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল মাইক্রোফাইব্রিল আচ্ছা, মাইক্রো মানে বোঝায় হচ্ছে কি ক্ষুদ্র। এরকম 250টি মাইক্রোফাইব্রিল মিলে গঠিত হয় ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রোফাইব্রিল ম্যাক্রোফাইব্রিল ঠিক আছে। ওকে, সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এইটা কিন্তু আসলে এখান থেকে কোশ্চেন দেয়। আচ্ছা, এখন দেখো এইটাকে আমরা কি বলি জানো? এই মাইসেলিকে বলি হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এটাকে বলি হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। আর এটাকে বলি মাইক্রোফাইব্রিলকে বলি জাস্ট হচ্ছে কোষ প্রাচীরের গাঠনিক একক। কোষ প্রাচীরের গাঠনিক একক। কোষ প্রাচীরের গাঠনিক একক। তাহলে এটা হচ্ছে আমাদের কোষ প্রাচীরের গাঠনিক একক। কিন্তু কোষ প্রাচীরের যদি ক্ষুদ্রতম গাঠনিক একক চাই তাহলে হচ্ছে মাইসেলি হবে। ওই যে ও প্রথমে বলছিল হচ্ছে মাইক্রোফাইব্রিল, এই জন্য জিনিসটা বললাম যে মাইক্রোফাইব্রিল ঠিক আছে, কোষ প্রাচীরের গাঠনিক একক বললে হচ্ছে মাইক্রোফাইব্রিল বলবা, বাট ক্ষুদ্রতম গাঠনিক একক যদি বলে, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক যদি চাই তাহলে অ্যান্সার হবে কি? মাইসেলি। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক চাইলে হবে কি? মাইসেলি। সেলুলোজ, হ্যাঁ ওকে। তারপর হচ্ছে দেখো কোষ বিভাজনের কোন পর্যায়ে সিনাপসিস ঘটে? সিনাপসিস কোথায় ঘটে একটু বলো তো কমেন্ট করে। সিনাপসিস মানে হচ্ছে কি? সিনাপসিসে হচ্ছে জোড় বাঁধার প্রক্রিয়া। জোড় বাঁধে কোথায় বলতে পারবা? জোড় বাঁধে কোথায়? সিনাপসিস মানে জোড় বাঁধার যে প্রক্রিয়া। কোষ বিভাজনের কোন পর্যায়ে কোথায় যে সিনাপসিস ঘটে বা জোড় বাঁধে? কোষ বিভাজনের কোথায় জোড় বাঁধে? কমেন্ট করো দেখি, আমি দেখি তোমরা পারো কিনা। কোষ বিভাজনের কোথায় জোড় বাঁধে? সিনাপসিস মানে জোড় বাঁধার প্রক্রিয়া। দেখো লেপ্টোটিনি হচ্ছে কি হয়? লেপ্টোটিনি হচ্ছে তোমার বুকে বা ফুলের তোড়া জিনিসগুলো দেখা যায়। জাইগোটিন যে স্টেজটা আছে এইখানে যেই কিন্তু হচ্ছে কি হয়, হ্যাঁ কোষ বিভাজনের কোন পর্যায়ে সিনাপসিস ঘটে? এটা কিন্তু জাইগোটিন হবে, ঠিক আছে। অ্যান্সার কি হবে? জাইগোটিন। জাইগোটিনে যেই সে জোড় বাঁধে, ঠিক আছে। তাহলে সিনাপসিস মানে জোড় বাঁধার প্রক্রিয়া, এটা হবে কি? জাইগোটিন। আশরাফুল ইসলাম লেখছে হচ্ছে জাইগোটিন, হ্যাঁ সঠিক অ্যান্সার। ওকে ওকে, তারপরে চলো দেখি পেঁয়াজের মূলের মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা কত? পেঁয়াজের মূলের মেটাফেজ পর্যায়ের ক্রোমোজোম সংখ্যা কত? এই এখন যে কোশ্চেনগুলো দেখতেছো সব কিন্তু 22-23 সেশনে আসা, ঠিক আছে। এগ্রিকালচার গুচ্ছ যে অ্যাডমিশন সমন্বিত কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার হচ্ছে কোশ্চেনগুলো। এখন এটা বলতে পারবা পেঁয়াজের মূলের মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা কত? মেহরিশ, আয়াত, আশরাফুল ইসলাম ক্লাসে আজকে কি আমি একটু অন্যরকম টাইমে চলে আসছি? নেক্সট থেকে 9টার দিন 9টার সময় দিব ক্লাসগুলো। এই বিকালের টাইমে দিয়েছি বলে হচ্ছে স্টুডেন্টদেরকে পাচ্ছি না কেমন জানি, ঠিক আছে। ক্লাস নিচ্ছি মনে হচ্ছে নিজেই বক বক করতেছি, হ্যাঁ। আচ্ছা, তামান্না আমাদের সাথে অংশগ্রহণ করছে, আশরাফুল, মেহরিশ, আয়াত। আচ্ছা, আমি তোমাদেরকে যে ব্যাপারটা বলতে চাচ্ছি, তোমরা এখন থেকে কিন্তু প্রত্যেকদিন 9টার সময় পাবা। আমি সবকিছু শিডিউল করে সবকিছু রেডি করে দিচ্ছি,
ঠিক আছে। এবং তোমাদের কৃষিগুচ্ছর জন্য আমি একটা এক্সাম ব্যাচ লঞ্চ করব, খুব শীঘ্রই এক্সাম ব্যাচটা আসতেছে। সেখানে অলমোস্ট হচ্ছে আমি ওইটা রেডি করে দিব। তোমাদের হচ্ছে প্রায় আমরা 6টা মডেল টেস্ট নিব, পেপার ফাইনাল নিব, সাবজেক্ট ফাইনাল নিব এবং ডেইলি এক্সাম থাকতেছে, ঠিক আছে। সো আমরা হচ্ছে তোমাদের জন্য একটা এক্সাম ব্যাচের আয়োজন করতেছি এবং আমাদের সেকেন্ড টাইম একটা ব্যাচ কিন্তু আছে অলরেডি, আমরা লঞ্চ করে দিয়েছি। 26 জুলাই থেকে ক্লাস শুরু হবে, তোমরা চাইলে ওটাও যুক্ত হতে পারো। আসসালাম স্যার, এটা কোন ক্লাস? মুক্তা আক্তার ভাই, আপনার ক্লাসগুলো অনেক মিস করি। ও, তুমি কি আমাদের গুচ্ছে ব্যাচে ছিলা? হ্যাঁ, আমি অনেকদিন ছিলাম না, কিন্তু এখন থেকে আসি এবং এখন থেকে প্রত্যেক সময় সব কিছুতে তুমি আমাকে পাবা, ঠিক আছে। এগ্রিকালচার অ্যাডমিশন হোক, মানে ঢাকা ভার্সিটি অ্যাডমিশন, যে কোনো অ্যাডমিশন বা সব কিছুতে তুমি হচ্ছে আমাকে পাবা, এখন থেকে ইনশাল্লাহ পাবা, ঠিক আছে। এখন থেকে ইনশাল্লাহ পাবা। আর হচ্ছে যে হচ্ছে তোমাদের কি বলতেছিলাম, এবং ক্লাসগুলো সবাই করবা, তাহলে কিন্তু তোমরা উপকৃত হবা, ঠিক আছে। ওকে, চলো। যার গুচ্ছ ক্লাস কি ভাইয়া? জি ভাইয়া, ওকে। আশরাফুল ইসলাম, ন্যাশনাল কলেজ থেকে। ও, ভেরি গুড আশরাফুল ইসলাম, তোমাকে মনে হয় আমি চিনি, তাহলে আমি ন্যাশনাল কলেজের তো টিচার ছিলাম বায়োলজি। কি অবস্থা, কেমন আছো? ওকে, ন্যাশনাল কলেজের স্টুডেন্টদেরকে আমি এখন অনেক মিস করি। আচ্ছা দেখো, পেঁয়াজের মূলের মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা কত? দেখো, যদি পেঁয়াজ, তারপরে হচ্ছে তোমার পেঁয়াজ, তারপর যদি মনে করো যে মটর, হ্যাঁ, তারপরে মনে করো যদি জব, তারপরে হচ্ছে শশা, এই যে যাইগুলো আছে এগুলো সবই হচ্ছে 14, ঠিক আছে, 14, ঠিক আছে। এখন এই যে 12 যেটা আছে, 12 থেকে মনে রাখা যায় কি? 12 থেকে মনে রাখা যায় বাড়ি, ঠিক আছে। 12 থেকে মনে রাখা যায় হচ্ছে বাড়ি, ঠিক আছে। আচ্ছা, বাড়িতে কি মাছি ঘোরে না বেশি? তাহলে বাড়ি 12 হচ্ছে ফলের মাছি, এটা হ্যাঁ, ফলের মাছি হচ্ছে 12, ঠিক আছে, ফলের মাছি হচ্ছে 12, ঠিক আছে। আচ্ছা, সো পেঁয়াজের মূলের মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা এটা কিন্তু হচ্ছে কত? 14, ঠিক আছে। এসএসসি 24, এইচএসসি 26। আচ্ছা, এইচএসসি 26, তুমি এইচএসসি 26, ওকে। তুমি এই জন্য বুঝতেছো না, কারণ হচ্ছে গুচ্ছটা হচ্ছে একসাথে হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। এটা আমাদের 9টা কৃষিগুচ্ছ মিলে একসাথে একটা পরীক্ষা নেওয়া হয়। তুমি তো মাত্র হচ্ছে এখন এসএসসি দিলা, ঠিক আছে। তুমি হচ্ছে এখনো শুরু করো নাই হচ্ছে ইসের, তোমার হচ্ছে কলেজে এখনো অ্যাডমিশন নিতে পারো নাই, এজন্য তুমি বুঝবা না আর কি। ওকে, সো চলো হচ্ছে দেখি তারপরে কি কোশ্চেন আছে। যে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টাসিস এর অনুপাত হলো, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টাসিস এর অনুপাত বলো তো তোমরা, এটা কমেন্ট করে জানাও তো যে কি হবে। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস এর অনুপাত কত, তোমরা একটু কমেন্ট করে জানাও তো এটার অ্যান্সার কি হবে। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস এটার অনুপাত কত হবে বলো। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস এর অনুপাত কত হবে? আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো, আমি দেখতেছি, তোমরা একটু লিখতে থাকো যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস এর অনুপাত কত হবে। ওকে, তোমরা এটা বলো যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস যেটা আছে সেটার অনুপাতটা কত হবে। দেখো 13:3 যেটা আছে এটাকে কি বলি, এটা হচ্ছে কি আমাদের প্রকট এপিস্টাসিস, প্রকট এপিস্টাসিস, প্রকট এপিস্টাসিস, ঠিক আছে, প্রকট এপিস্টাসিস। আচ্ছা, 1 মিনিট একটু।
ওকে, একটু দেখো তাহলে হচ্ছে কি দেখাচ্ছিলাম জানি, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস এর অনুপাত কত? তোমরা কি কমেন্ট করছো? তো দেখি আগে। আচ্ছা, অনেকেই হচ্ছে শুরুতে এসে অনেকে ইয়ে করছে। আচ্ছা হ্যাঁ, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস এর অনুপাত অলরেডি লিখে ফেলছে ওরা, যে 9:7 এইটা হচ্ছে কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। আচ্ছা তোমরা কি এটা বলতে পারবা এটা কি 1:2:1 এটা কিসের অনুপাত একটু বলো তো? আচ্ছা সরি, আমি আসলে বয়া নেই নাই। আচ্ছা এখন দেখো, এখন শুনতে পাবা, এখন শোনা যাচ্ছে, এখন দেখো, এখন খেয়াল করো, এখন শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ কিনা বলো একটু। এখন মনে হয় শুনতে পাচ্ছ। ওকে দেখো, জি জি, এখন তো শোনা যাচ্ছে না? হ্যালো, শুনতে পাচ্ছ না এখন? আচ্ছা দেখো, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, এখন শুনতে পাচ্ছ। ওকে, তাহলে দেখো এখানে 13:3টা হচ্ছে কি প্রকট এপিস্টাসিস, 9:7 হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, 1:2:1 হচ্ছে সমপ্রকটতা, তাই তো? সমপ্রকটতা বা সহপ্রকটতা হচ্ছে এইটা। আর 1:4:6:4:1 এটা হচ্ছে কি পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স। তাহলে হচ্ছে কি হচ্ছে দেখো, সহজ কথা হচ্ছে তাহলে যে হচ্ছে যে এখানে অ্যান্সার হচ্ছে কোনটা, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস যেটা আছে এটার অনুপাত হচ্ছে কত, 9:7 হবে। ঠিক আছে, তাহলে হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি সামজিদা। অনেকদিন পরে দেখলাম, অনেকদিন পরে তোমাদের সাথে লাইভ ক্লাস করতেছি। আমি তো চাইছিলাম, আসলে টাইমটা একটু অন্য টাইম হয়ে গেছে বলে কি স্টুডেন্ট একটু কম আসছে। তো আগের দিন অনেক স্টুডেন্ট ছিল, যেহেতু একটু নেটের সমস্যার জন্য হচ্ছে ইয়ে করতে পারি নাই। চলো আজকে দেখো ক্লাস। ওকে, তারপরে দেখো কোন প্রক্রিয়ায় রোগমুক্ত গাছের চারা উৎপাদন সম্ভব? রোগমুক্ত গাছের চারা উৎপাদন সম্ভব, জীব প্রযুক্তিতে পড়াইছিলাম, কেউ কি পারবা এটা? একটু বলো তো, দেখো তো এটার অ্যান্সার পারো কিনা তোমরা? এটার অ্যান্সার পারো কিনা একটু দেখো তো তোমরা। অ্যান্সার পারো কিনা একটু সবাই একটু কমেন্ট করে জানাও যে এটার অ্যান্সার কি হবে। আশরাফুল তো ভালোই অ্যান্সার দিচ্ছ তুমি। কৃষিগুচ্ছ এক্সাম দিব না স্যার, তাই ক্লাসে আসা হয় না। কেন দিবা না এক্সাম? এক্সাম দিতে কি সমস্যা? কৃষিগুচ্ছ না দাও, বাট তুমি যদি হচ্ছে ইয়ে করো, যেটা হচ্ছে তোমার হচ্ছে ক্লাসগুলো করো, তাহলে কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, এটা কিন্তু জাস্ট বিশেষ করে বায়োলজি সব জায়গায় কাজে লাগে। তুমি যদি সেকেন্ড টাইম পরীক্ষা দাও বা অন্য কোথাও পরীক্ষা দাও, যাই দাও না কেন, সব জায়গায় হচ্ছে কাজে লাগবে বায়োলজি। এবং আমাদের হচ্ছে কৃষিগুচ্ছ একটা এক্সাম ব্যাচ আসবে, পাশাপাশি হচ্ছে সেকেন্ড টাইমের জন্য ব্যাচও আসতেছে, অলরেডি চলে আসছে সেকেন্ড টাইম ব্যাচ, অনেকে তো এনরোলড হয়ে গেছে। সো পেজে মেসেজ দিয়ে অবশ্যই জানবা। আচ্ছা দেখো, কোন প্রক্রিয়ায় রোগমুক্ত গাছের চারা উৎপাদন সম্ভব? ঠিক আছে, আচ্ছা ভ্রূণ কালচারের মাধ্যমে হচ্ছে কিন্তু ট্রিপ্লয়েড উদ্ভিদ, ঠিক আছে, ট্রিপ্লয়েড উদ্ভিদের ব্যাপারটা, ঠিক আছে। আর হচ্ছে ক্লাস কালচার, যেটা ক্লাস কালচারের মাধ্যমে হচ্ছে, সরি এটা হচ্ছে বীজহীন ফল, ঠিক আছে। আর ক্লাস কালচার যেটা হচ্ছে সোমাটিক এমব্রিওজেনেসিস, যেটা ওইগুলোর ক্ষেত্রে কাজে লাগে। আর মেরিস্টেম কালচার, এটা সঠিক অ্যান্সার হচ্ছে কি মেরিস্টেম কালচার, যেটা রোগমুক্ত গাছের চারা উৎপাদন সম্ভব হচ্ছে কোনটার মাধ্যমে, মেরিস্টেম কালচারের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এটা সঠিক অ্যান্সার, অনেকে জানাই দিয়েছে অলরেডি, মেরিস্টেম কালচার। ওকে, তারপরে চলো দেখো রিকম্বিনেন্ট প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। এটা একদম জাস্ট লাইক একদম মুখস্থ টাইপের একটা পড়া, এটা একটু বলো তো কি হবে? যে রিকম্বিনেন্ট প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধটা কোনটা? যেটা ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ হিসেবে কাজ করে, এটা কি বলো একটু সবাই। রোমানা আক্তার, তানিয়া, সি,
ইন্টারফেরন, হ্যাঁ এটা তো সবাই জানো যে ইন্টারফেরনটা হচ্ছে অ্যান্সার হবে। ওকে ডান। তারপরে চলো দেখি কোনটির কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, এটা কি বলতে পারবা? এই কোশ্চেনটা একটু ট্রিকি আছে, দেখো তো দেখি তো এটা পারো কিনা। কোনটির কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, একটু কমেন্ট করে জানাও তো দেখি। কোনটির কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, এটা পারো কিনা? যে দেখো অপশন দেওয়া আছে, অপশনগুলো দেখো। আচ্ছা, কোনটির কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? রাকিবুল ইসলাম ফারদিন ও মনে হয় আগের অ্যান্সার বলছে গ। এইটা বলো তো, এটা পারো কিনা? কোনটির কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? আচ্ছা, একটি নিউক্লিয়াস থাকে কোথায় জানো? একটি নিউক্লিয়াস থাকে কিন্তু প্রকৃত কোষে কিন্তু একটি নিউক্লিয়াস থাকে, একটি নিউক্লিয়াস। তাহলে একটি নিউক্লিয়াস থাকে কোথায় বলো? প্রকৃত কোষের ক্ষেত্রে একটি নিউক্লিয়াস থাকে, প্রকৃত কোষ। তারপরে হচ্ছে তোমার, তাহলে প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে কয়টা? একটা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। আচ্ছা, আবার তুমি যদি চিন্তা করো নিউক্লিয়াস নাই মানে অনুপস্থিত, নিউক্লিয়াস অনুপস্থিত কোথায় বলো তো? নিউক্লিয়াস অনুপস্থিত, এই বলো নিউক্লিয়াস অনুপস্থিত কোথায়? এটা তো তোমরা পারোই। নিউক্লিয়াস অনুপস্থিত কোথায়? তোমরা বলে ক যে দাগাইছো, কেউ বলছে ঘ, সবার অ্যান্সার ভুল, কও না ঘও না। আচ্ছা আগে বলো যে এই যে নিউক্লিয়াস অনুপস্থিত থাকে কোথায়? এই পূর্ণাঙ্গ আরবিসি বা পূর্ণাঙ্গ আরবিসি মানে রেড ব্লাড সেল, তারপর তোমার হচ্ছে অনুচক্রিকা, ঠিক আছে, অনুচক্রিকা, হ্যাঁ অনুচক্রিকা, স্নায়ু কোষ, এগুলাতে হচ্ছে কি বলো? অনুপস্থিত থাকে না, ঠিক আছে। তাহলে এখন একাধিক থাকে কোনগুলাতে সেটা আমি তোমাদেরকে একটু বলি। একাধিক থাকে কোথায়? একাধিক থাকে হচ্ছে এই যে স্প্যারোপেলিয়া যেটা আছে এটাতে থাকে, ঠিক আছে। বট্রিডিয়াম, তারপর হচ্ছে তোমার পেনিসিলিয়াম, বট্রিডিয়াম, ঠিক আছে। তারপর হচ্ছে স্প্যারোপেলিয়া, স্যাপ্রোলেজনিয়া, সো এইগুলোতে হচ্ছে কিন্তু তোমার একাধিক নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, একাধিক নিউক্লিয়াস থাকে, বুঝছো? দেখো তাহলে এই রিলেটেড যেগুলো হচ্ছে তোমার জানা নাই, এমন জানা না থাকা কোশ্চেনগুলো কিন্তু তোমাকে আরো বেশি বেশি দেখতে হবে, ঠিক আছে। জানা থাকলে তো কোনো ব্যাপার ছিল না, যেগুলো তুমি জানো না সেইগুলো সম্পর্কে তোমার আরো বেশি পড়তে হবে। ওকে তাহলে এটা হচ্ছে আমরা বুঝে গেলাম। এখন নেক্সট দেখি জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলি, ঠিক আছে। দুইটা মৃত্যু আছে, একটা পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে, পুষ্টির অভাবে বা যেটাকে আমরা বলি হচ্ছে পুষ্টির অভাবে বা বলি অনেক সময় হচ্ছে বিষাক্ত দ্রব্যের কারণে যদি মৃত্যু ঘটে। পুষ্টির অভাবে মানে কি দেখো, পুষ্টি মানে কি নিউট্রিশন, ঠিক আছে, নিউট্রিশন পুষ্টি। পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে যেটা হয়, পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে যে মৃত্যুটা হয় সেটাকে বলবো হচ্ছে নেক্রোসিস। এই যে নিউট্রিশনের অভাবে, তাহলে নিউট্রিশনের অভাবে যেটা হয় সেটাকে বলবো হচ্ছে নেক্রোসিস, বলবো নেক্রোসিস। তাহলে জেনেটিক্যালি কোষের নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলি? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলা হয়? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে আমরা বলি হচ্ছে অ্যাপোপ্টোসিস। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত যে কোষের মৃত্যু সেটাকে আমরা কি বলি? অ্যাপোপ্টোসিস, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হবে কোনটা? অ্যাপোপ্টোসিস। ওকে, তারপর দেখো জীবন্ত জীবাশ্ম কোনটি, ঠিক আছে, জীবন্ত জীবাশ্ম কোনটি? এটা বলো তো কোনটা হবে অ্যান্সার? তাহলে আগেরটার অ্যান্সার হবে কি? অ্যাপোপ্টোসিস।
অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস, তাহলে এইটার অ্যান্সার কি হবে? জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। ঠিক আছে, লিভিং ফসিল। জীবন্ত জীবাশ্ম বলা হয় কোনটাকে? ওকে, এইগুলো হচ্ছে মনে রাখবা জীবন্ত জীবাশ্ম কোনগুলো। লিমুলাস, লিমুলাস, তারপর হচ্ছে তোমার প্লাটিপাস, প্লাটিপাস, তারপর হচ্ছে স্ফেনেডন, তারপর হচ্ছে ল্যাটিমারিয়া, ল্যাটিমারিয়া, ল্যাটিমারিয়া। সব মনে রাখি এভাবে যে লিমু পলিকে লাথি মেরে স্পেনে পাঠালো। ঠিক আছে, লিমু পলিকে লাথি মেরে স্পেনে পাঠালো, তার মানে হচ্ছে কি লিমুলাস, তারপর হচ্ছে তোমার প্লাটিপাস, তারপর ল্যাটিমেরিয়া, স্পেনেডন, এইগুলো হচ্ছে আমাদের জীবন্ত জীবাশ্ম হিসেবে কাজ করে। সো এখানে দেখো পেরিপেটাস, এটা তো না, ইওহিপ্পাস না, এটাও না, তাহলে হচ্ছে প্লাটিপাস আছে অপশনে। তাহলে অ্যান্সার হবে কি? প্লাটিপাস। অ্যান্সার হবে কোনটা? প্লাটিপাস। ওকে, চলো তারপর দেখো ঘাসফড়িং এর দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস বদলানোর প্রক্রিয়ার নাম কি? এটা একটু বলো, এটা তোমাদের পারা উচিত, সবার পারা উচিত। একটু বলো তো এটা কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার কি হবে বলো সবাই, সবাই বলো দ্রুত। এটার অ্যান্সার কি হবে? সবাই সবাই একটু বলো যে ঘাসফড়িং এর দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস বদলানোর প্রক্রিয়াকে কি বলা হয়? মেটামারা তো জীবনেও না, ইনস্ট্যান্ট তো, ইনস্ট্যান্ট কি দুই নির্মোচনের মধ্যবর্তী দশাকে বলা হয়। এগডাইসন লাগে, এগডাইসিস তো না, তাহলে সঠিক মানে অ্যান্সার হচ্ছে কোনটা হবে? মোল্টিং। ঠিক আছে, মোল্টিং হবে সঠিক অ্যান্সার। তাহলে ঘাসফড়িং এর দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস বদলানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে কি? মোল্টিং। হ্যাঁ, রুমানা আক্তার, মেহরিশ আয়াত। আচ্ছা, রুমানা কোথা থেকে বলতেছো, কোথা থেকে ক্লাস করতেছো? মেহরিশ কোথা থেকে ক্লাস করতেছো আমাকে জানাও আমাদেরকে। ঠিক আছে, আচ্ছা তোমরা কি গুচ্ছ ব্যাসে ছিলা কিনা সেটাও জানাও। আচ্ছা, কোন প্রাণীর স্বাভাবিক মৃত্যু নেই? এর থেকে সহজ কিছু হয়? ঠিক আছে, এটা আমি পড়াইছি যে স্বভাব ও বৈশিষ্ট্য দিয়ে, যে সবার স্বভাব ও বৈশিষ্ট্য তথ্য দিয়ে, মিশুসার তথ্য, যেমন মুক্তজীবী, মিঠা পানির, মাংসাশী, মুকুলোদ্গম, দ্বিবিভাজন ক্ষমতা সম্পন্ন, তারপর হচ্ছে মুকুল এবং হচ্ছে পলিপ থাকে। ঠিক আছে, তারপরে বলছিলাম মৃত্যু অস্বাভাবিক, অর্থাৎ স্বাভাবিক মৃত্যু নাই। ঠিক আছে, এই যে জিনিসগুলো কিন্তু পড়াইছিলাম। তাহলে মৃত্যু অস্বাভাবিক বা স্বাভাবিক মৃত্যু নাই কাদের হবে বলো? মৃত্যু অস্বাভাবিক বা স্বাভাবিক মৃত্যু নাই কাদের? আচ্ছা, জিএসটি ব্যাসে ছিল। ওকে, ভেরি গুড। বি, রোমানা আক্তার বলছে হচ্ছে বি। আচ্ছা, ওকে, আচ্ছা তাহলে আমরা যে বলছিলাম যে স্বাভাবিক মৃত্যু নেই, স্বাভাবিক মৃত্যু নেই, তার মানে ওরে যদি একটা মাথা কাটায় আবার নতুন করে তৈরি হয়। ঠিক আছে, ওর নিজের পুনরুৎপাদন ক্ষমতা অনেক বেশি। ঠিক আছে, পুনরুৎপত্তি ক্ষমতা অনেক বেশি। ঠিক আছে, তাই তো, সহজেই মরে না। ঠিক আছে, পুনরুৎপত্তি ক্ষমতা অনেক বেশি। কার এইরকম বৈশিষ্ট্য? কার পুনরুৎপত্তি ক্ষমতা অনেক বেশি? কিন্তু হচ্ছে আমাদের হাইড্রার। ঠিক আছে, পুনরুৎপত্তি ক্ষমতা অনেক বেশি হচ্ছে হাইড্রা। হাইড্রার যে স্পেসিস, যে হাইড্রাকে আমরা কি বলি? বাংলাদেশে যে হাইড্রাটা সব থেকে বেশি পাওয়া যায় সেটাকে বলি হচ্ছে কি? হাইড্রা ভালগারিস। সেটাকে কি বলি? হাইড্রা ভালগারিস। হাইড্রা ভালগারিসের কোষিকার সংখ্যা কয়টা জানো? 6 থেকে 10টা। ঠিক আছে, এবং এইটা কেমন রং হয়? এটা হয় বর্ণহীন। কেমন হয়? বর্ণহীন। ঠিক আছে, বা অনেক জায়গায় বলা আছে হালকা হলুদ বাদামি। হ্যাঁ, হালকা হলুদ, হ্যাঁ হালকা হলুদ, বা স্বচ্ছ, হ্যাঁ, বা স্বচ্ছ, স্বচ্ছ, বা কোথাও অনেক জায়গায় বলে হচ্ছে কমলা লাল। ঠিক আছে, ওকে, সো এইটা হাইড্রা, হাইড্রা দেখে ফেললাম। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে কি? হাইড্রা। ওকে, তারপর দেখো অ্যাডামস অ্যাপল। অ্যাডামস অ্যাপল কোথায় অবস্থিত? হ্যাঁ, অ্যাডামস অ্যাপল এই যে উঁচু হয়ে থাকে, অ্যাডামস অ্যাপল কোথায় অবস্থিত এটা একটু বলো। নাসা গহ্বর নাকি নাসা গহ্বর, নাকি ভেস্টিবিউল মানে নাকের ভেতরের অংশ যেখানে লোমগুলো থাকে, বা নাকি নাসা গলবিল, নাকি ষড়যন্ত্র, নাকি নাসা গহ্বর? একটু বলো তো দেখি কোনটা
পারো? অ্যাডামস অ্যাপল কোথায় অবস্থিত? অ্যাডামস অ্যাপল কোথায় অবস্থিত বলো? আচ্ছা আচ্ছা, দেখো ষড়যন্ত্রে হচ্ছে কি হয়, অনেকগুলো তরুণাস্থি থাকে না, টুকরো টুকরো ছোট ছোট যে তরুণাস্থি থাকে, সেই তরুণাস্থির মধ্যে সব থেকে বড় হচ্ছে কে? থাইরয়েড তরুণাস্থি। এটাও মনে রাখো কিন্তু, থাইরয়েড তরুণাস্থি হচ্ছে সব থেকে বড়। থাইরয়েড তরুণাস্থি সব থেকে বড়, উঁচু হয়ে, সেটাকে কি বলি? অ্যাডামস অ্যাপল বলি, তাই তো? আচ্ছা, তাহলে এইটা কোথায় থাকে? অ্যাডামস অ্যাপল থাকে কোথায়? ষড়যন্ত্রে থাকে। অ্যাডামস অ্যাপল কোথায় থাকে? ষড়যন্ত্রে। রিনা লেখছে হচ্ছে ডি, ভেরি গুড। রিনা, তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে মেহেরিশ, ভেরি গুড, যারা ক্লাস করতেছো। ওকে ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন যদি দেখি, ওকে নেক্সট কোশ্চেন দেখো, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের উদাহরণ এটা কি হবে বলো তো? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের একটু আগে দেখছিলাম যে অনুপাত, একই সেশনে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের অনুপাত একবার আসছে, আর একবার আছে এর উদাহরণ কোনটা? ঠিক আছে, বলো, তোমরা বলো দেখি এটার অ্যান্সার কি হবে? মেহেরিশ আয়াত অলরেডি অ্যান্সার দিছে হচ্ছে কি ক। তোমাদের মতে কি মনে হয় যে সে কি সঠিক বলেছে? আচ্ছা, বাকিরা একটু কমেন্ট করো। তাহলে সে বলছে হচ্ছে মুখ বধিরতা, ঠিক আছে, হ্যাঁ এইটাই। তাহলে দেখছো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের উদাহরণ হচ্ছে কি? মুখ বধিরতা। সো আমি তোমাদেরকে বলে দেই যে ওই যে হচ্ছে, আমি স্পেসিফিক যদি তোমাদেরকে সাজেশন দেই যে এই চ্যাপ্টারের উপর জিনতত্ত্ব ও বিবর্তন, জিনতত্ত্ব ও বিবর্তন হচ্ছে এই যে অনুপাতগুলো পড়বা, এবং অনুপাতগুলোর জন্য প্রত্যেকটা অনুপাতের যে এক্সাম্পলগুলো ওইগুলো দেখবা যে আসলে এটার এক্সাম্পলগুলো কি। তারপর হচ্ছে তোমার ওই যে জীবন্ত জীবাশ্মগুলো কোনগুলা, তারপর হচ্ছে তোমার ওই যে বর্ণান্ধতার যে শখটা আমি পড়াইছিলাম সবার জন্য, যে বর্ণান্ধতার যেটা, হ্যাঁ স্বাভাবিক এত, মানে ধরো পুরুষ সুস্থ, মহিলা হচ্ছে বাহক, এরকম হইলে কি হয়, এই যে জিনিসগুলো যেগুলো পড়াইছিলাম এইগুলো কিন্তু দেখতে হবে, ঠিক আছে? আমি যদিও সাজেশন করে দিব তোমাদের। তারপর দেখো, শ্বসনতন্ত্রের কোন স্থানে গ্যাসের বিনিময় হয়, এটা বলো তো? শ্বসনতন্ত্রের কোন স্থানে গ্যাসের বিনিময়, একটু বলো, এটা তোমরা পারবা। শ্বসনতন্ত্রের কোন স্থানে গ্যাসের বিনিময় হয়? শ্বসনতন্ত্রের কোন স্থানে গ্যাসের বিনিময় হয়? রোমানা আক্তার লেখছে হচ্ছে এ, মানে অ্যালভিওলাস বলতে যাচ্ছে। তাহলে শ্বসনতন্ত্রের কোন স্থানে গ্যাসের বিনিময় হয়? ব্রঙ্কাসে কি এইগুলো হয়? ব্রঙ্কিওল তো ব্রঙ্কাসের ছোট অংশ, কোনো কিছুর নামের শেষে ওল বা ইওল থাকলে বোঝায় ক্ষুদ্র বাসন। ট্রাকিও তো না। তাহলে সঠিক অ্যান্সার হবে কি? মেহেরিশ আয়াত, রুমানা সবাই বলছে হচ্ছে অ্যালভিওলাস। সঠিক অ্যান্সার হচ্ছে কি? অ্যালভিওলাস। সঠিক অ্যান্সার হচ্ছে কি? অ্যালভিওলাস। তারপর দেখো কি সহজ করছেন, অস্থির সাথে পেশি সংযোগ স্থাপন করে কি? অস্থির সাথে একটা হচ্ছে কি, অস্থি আর অস্থি মানে বোন টু বোন, ঠিক আছে, বোন টু বোন, তাই তো? একটা হচ্ছে বোন টু বোন, ঠিক আছে, আর একটা হচ্ছে বোন টু মাসেল, বোন টু মাসেল, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, একটা হচ্ছে তোমার অস্থির সাথে অস্থি, আর একটা হচ্ছে অস্থির সাথে হচ্ছে কি, অস্থির সাথে হচ্ছে আমরা পেশি। তাহলে দেখো, এই অস্থির সাথে পেশি, অস্থি আর পেশি, অস্থি আর পেশির সংযোগস্থলকে কি বলি? আর একটা অস্থির সাথে অস্থি, ঠিক আছে, অস্থি অস্থি লেগে থাকে, ঠিক আছে, তাহলে অস্থির সাথে অস্থিকে কি বলি, আর অস্থির সাথে পেশিকে কি বলি আমরা? এটা একটু কমেন্ট করো, দেখো, বলো দেখি এটা কি হবে। হ্যাঁ, অস্থির সাথে অস্থির যে বন্ধন, অস্থির সাথে অস্থির বন্ধন হইলে সেটাকে আমরা বলি হচ্ছে লিগামেন্ট। সেটাকে কি বলি? লেগে থাকা, একটার সাথে একটা লেগে থাকে, লিগামেন্ট বলি। আর অস্থির সাথে যদি পেশি সংযুক্ত হয় তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে টেন্ডন, ঠিক আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? টেন্ডন। সঠিক অ্যান্সার কি হবে? টেন্ডন। ওকে,
তাহলে সঠিক অ্যান্সার পেয়ে গেছি হচ্ছে কি টেন্ডন। তারপর দেখো ঘাস ফড়িং এর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কোনটা হবে, ঠিক আছে? ঘাস ফড়িং এর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কোনটা হবে একটু বলো তো কেউ কমেন্ট করে, ঘাস ফড়িং এর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কোনটা? দেখো এক্স 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 ওয়াই কারা থাকে বলো তো? এক্স 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 ওয়াই বলতে হচ্ছে কি কারা? এক্স 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 ওয়াই মানে হচ্ছে মানুষ, হ্যাঁ আমরাই তো হচ্ছে এটা মানুষ, ড্রোসোফিলা, ড্রোসোফিলা। এটা আমি কত সুন্দর করে তোমাদের শখ করে পড়াইছিলাম, দেখছো? এইগুলা থেকেই কোশ্চেন আসে। মানুষ, ড্রোসোফিলা, তারপর হচ্ছে তোমার গাজা, হ্যাঁ তেলাকুচা, তেলাকুচা, তারপর হচ্ছে তোমার হচ্ছে কি ইলোডিয়া, ঠিক আছে? এগুলো হচ্ছে কিন্তু এক্স 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 ওয়াই, হ্যাঁ ইলোডিয়া। তারপর হচ্ছে কি জানো যে এক্স 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 ও যারা, এরা হচ্ছে মেইনলি আমরা মনে রাখি র পোকা দিয়ে, র এবং পোকা যদি থাকে, ঠিক আছে? র এবং পোকা যদি থাকে, ঠিক আছে? তাহলে র এবং পোকা মানে হচ্ছে কি? র এবং পোকা মানে কারা জানো? ফড়িং, হ্যাঁ ফড়িং, হ্যাঁ তারপর হচ্ছে মনে করো যে র আছে ফড়িং, তারপর হচ্ছে অর্থোপটেরা, অর্থোপটেরা, হ্যাঁ অর্থোপটেরা, তারপর হচ্ছে তোমার হেটারোপটেরা, 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 তারপর হচ্ছে গান্ধী পোকা, বুঝছো? বিভিন্ন পোকা, গান্ধী পোকা, ঠিক আছে? পোকা যদি থাকে, কোনো পোকা যদি থাকে এবং র, ফড়িং, অর্থোপটেরা, হেটারোপটেরা, গান্ধী পোকা, যেরকম পোকা যদি থাকে আর র যদি পাও শেষে, তাহলে তারা হচ্ছে এক্স 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 হয় এবং হচ্ছে কি আছে ঘাস ফড়িং, ঠিক আছে? ঘাস ফড়িং। তাহলে এটা হচ্ছে কি, এরা হবে হচ্ছে কি। আর দেখো জেড 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 হচ্ছে হচ্ছে এটা কি জানো? কিছু মথ ও প্রজাপতি, কিছু কিছু মথ, মথ মানে হচ্ছে রেশমের বাচ্চা, কিছু মথ ও প্রজাপতি, এরা হচ্ছে কি কিছু মথ ও প্রজাপতি। এটা কিন্তু ইম্পর্টেন্ট এই ব্যাপারটা, এই সবটা একটু পড়ে নিবা, সুন্দর করে পড়বা, ঠিক আছে? আমি যে পড়াইছিলাম। আর এরা হচ্ছে কি, এরা হচ্ছে মাছ ও প্রজাপতি, ঠিক আছে? কিছু মাছ ও প্রজাপতি, মাছ প্রজাপতি হচ্ছে এরা, ঠিক আছে? বাটারফ্লাই, মাছ প্রজাপতি, এরা হচ্ছে মথ প্রজাপতি। আর এক্স 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 হচ্ছে র পোকা, ঠিক আছে? যেমন গান্ধী পোকা, তারপর ঘাস ফড়িং, হেটাপটেরা, অর্থোপটেরা। তাহলে সঠিক অ্যান্সার হবে কি খ, এক্স এক্স এক্সও, ঠিক আছে? ওকে, তারপর চলো দেখি মানবদেহে অ্যান্টিবডি তৈরি করে কোনটি? মানবদেহে অ্যান্টিবডি তৈরি করে কোনটি? এর মধ্যে মূলত দেখো ডাব্লিউবিসির ব্যাপারগুলো আছে, হ্যাঁ ডাব্লিউবিসি কে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটাকে কি বলি? গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট মানে হচ্ছে, গ্রানুলোসাইট মানে হচ্ছে কি দানাদার যারা, ঠিক আছে? আর একটা আছে অ্যাগ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, হ্যাঁ অ্যাগ্রানুলোসাইট মানে হচ্ছে, অগ্রানুলোসাইট মানে হচ্ছে কি অদানাদার, অদানাদার, ঠিক আছে? অ্যাগ্রান মানে এ মানে হচ্ছে নেই, কোথাও যদি দেখো এ তার মানে হচ্ছে নেই। গ্রানা বলতে বোঝায় হচ্ছে কি জানো? গ্রানা বলতে বোঝায় আসলে, গ্রানা বলতে বোঝায় আসলে হচ্ছে দানা। গ্রানা বলতে কি বোঝায়? গ্রানা বলতে বোঝায় আসলে দানা, ঠিক আছে? গ্রানা বলতে বোঝায় হচ্ছে দানা। গ্রানুলোসাইট মানে হচ্ছে দানাদার। দেখো দানা হাতে নিলে কি ফিল করা যায় না? দানা হাতে নিলে ফিল করা যায়। যাদের নামে শেষে ফিল আছে তারা কিন্তু এরকম হচ্ছে দানাদার, ঠিক আছে? গ্রানুলোসাইট। আর যাদের নামে শেষে ফিল নাই মানে লিম্ফোসাইট বা আরেকটা হচ্ছে মোনোসাইট, এরা হচ্ছে অদানাদার। এখন দেখো এই বেজোফিল কি করে, ইউসিনোফিল কি করে, নিউট্রোফিল কি করে, সব আমি পড়াইছি তোমাদেরকে। নিউট্রোফিল, নিউট্রোফিল আর মোনোসাইট কি করে? এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে দেখো যে বেজোফিল কি করে? হেপারিন এবং হিস্টামিন নিঃসরণ করে, ঠিক আছে? তারপর হচ্ছে ইওসিনোফিল কি? অ্যালার্জিক সাড়া দানে কাজ করে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে মানবদেহে অ্যান্টিবডি তৈরি করে কে? লিম্ফোসাইট। মানবদেহে অ্যান্টিবডি তৈরি করে কে? লিম্ফোসাইট। তাহলে মানবদেহে অ্যান্টিবডি তৈরি করে কে? লিম্ফোসাইট। ওকে, তারপরে চলো দেখি পাতায় পানিপত্র রন্ধ্রের অবস্থান কোথায়? কেউ কি বলতে পারবা পাতায় পানিপত্র রন্ধ্রের অবস্থান? এই প্রিয় ঘটক দিয়ে আমরা এটা মনে রাখি, ঠিক আছে? প্রিয় ঘটক, ঠিক আছে? প্রিয় ঘটক তার মানে হচ্ছে ঘাস, ঘাস, টমেটো, টমেটো, কচু, কচু, আর হচ্ছে এই যে প্রিয় দিয়ে হচ্ছে প্রিমুলা, প্রিমুলা। এইগুলো হচ্ছে বলতো, এগুলো হচ্ছে পাতায় পানিপত্র রন্ধ্রের এদের অবস্থান কোথায়? পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে, হ্যাঁ যে হাইডার্থোদের মাধ্যমে বের হয় যেটাকে বলে গাটাশন, ঠিক আছে?
রুমানা আক্তার তানিয়া কমেন্ট করছে হচ্ছে ডি। আর কেউ পারো না এটা? একটু চেষ্টা করো তো, দেখো পারো কিনা। ওকে, হ্যাঁ ও অলরেডি দিয়েছে যে কিনারা বরাবর, ঠিক আছে, কিনারা বরাবর, ঠিক আছে। তাহলে পাতায় পানিপত্ররন্ধ্রের অবস্থান হচ্ছে পাতার কিনারা বরাবর। ওকে, তারপর দেখো ফুলের পাপড়ির রং বেগুনি হয় কোনটির প্রভাবে? ফুলের পাপড়ির রং বেগুনি হয় কোনটির প্রভাবে? এটা কি পারবা? ফুলের পাপড়ির রং বেগুনি হয় কোনটির প্রভাবে? ফুলের পাপড়ির রং বেগুনি হয় কোনটির প্রভাবে? একটু বলো তো কমেন্ট করে কোনটা হবে। আচ্ছা দেখো, ফুলের পাপড়ির রং, এই যে রংগুলো হচ্ছে তোমার, একটা হচ্ছে লাল, লাল হয় হচ্ছে তোমার যে অ্যাসিডিক পিএইচ এর জন্য লাল হয়, অ্যাসিডিক পিএইচ যদি থাকে, অ্যাসিডিক পিএইচ থাকলে হচ্ছে লাল হয়, ঠিক আছে। আর নীল হয় যদি হচ্ছে ফুলের পাপড়ি, এটা হচ্ছে তোমার ক্ষারীয় পিএইচ হলে নীল হয়, ক্ষারীয় যদি পিএইচ হয়, ক্ষারীয় পিএইচ হলে নীল হয়, অ্যাসিডিক হইলে লাল, ক্ষারীয় হলে নীল। আর যদি এরকম বেগুনি হয় তাহলে বেগুনি হচ্ছে তোমার নিউট্রাল, তাহলে নিউট্রাল হইলে হবে কি, নিউট্রাল যদি হয় তাহলে হচ্ছে নিউট্রাল পিএইচ হচ্ছে বেগুনি, নিউট্রাল বেগুনি, ক্ষারীয় নীল, অ্যাসিডিক হচ্ছে লাল, ঠিক আছে। তাহলে হচ্ছে কি সঠিক অ্যান্সার হবে কি, তাহলে নিউট্রাল পিএইচ। তামান্না আক্তার ডি না, এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার যে জ্যান্থোফিল তো হলুদ, জ্যান্থোফিলে হ আছে, হ মানে হচ্ছে হলুদ, এটা কিভাবে, এটা তো না, ঠিক আছে, এটা না, এটা হচ্ছে হলুদ, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে। বি না, বি হচ্ছে তোমার তামান্না, বি হচ্ছে এই যে দেখো, বি হচ্ছে বলে দিয়েছি হচ্ছে দেখো, যদি অ্যাসিডিক হয় তাহলে সেটা হবে লাল, ঠিক আছে। ওকে চলো, ডিলিট করার কিছু নাই, ভুল হবে, এটাই স্বাভাবিক। ওকে চলো আমরা শিখবো এখান থেকে। তারপর দেখো উদ্ভিদের সবচেয়ে ধীর গতিতে শোষিত হয় কোনটি? হ্যাঁ এটা জানোই যে কোনটা ধীর গতিতে এবং কোনটা হচ্ছে যে ইয়েসে, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। এটা বলো তো কি হবে, এটা বলো তো কি হবে তোমরা। উদ্ভিদের সবচেয়ে ধীর গতিতে শোষিত হয় কোনটি? আচ্ছা, কানা হচ্ছে দ্রুত শোষিত হয়, কানা, তাহলে কে প্লাস যে কানা হওয়া সত্ত্বেও আর NO3 মাইনাস, এরা হচ্ছে দ্রুত। আর কাঁসা, কাঁসা হচ্ছে Ca2 প্লাস আর হচ্ছে SO4 2 মাইনাস, Ca2 প্লাস আর SO4 2 মাইনাস, এরা হচ্ছে যেটা, এরা হচ্ছে তোমার, এরা হচ্ছে তোমার কি হয়, এরা হচ্ছে তোমার Ca2 প্লাস আর SO4 2 মাইনাস, এরা হচ্ছে কি হয়, এই যে কাঁসা যেটা বলি কাঁসা, এরা হচ্ছে কাঁসা হচ্ছে কি হয়, ওকে, কাঁসা হচ্ছে মন্থর গতিতে শোষিত হয়, কাঁসা হচ্ছে মন্থর গতিতে শোষিত হয়। তাহলে এখানে এই যে অ্যান্সার হবে কোনটা সঠিক, Ca2 প্লাস, ঠিক আছে। আমাদের কিন্তু নেক্সট থেকে যে প্রত্যেকদিন হচ্ছে রাত 9টার সময় হচ্ছে ক্লাস অনুষ্ঠিত হবে। সো সবাই হচ্ছে আমন্ত্রিত, এখনো ক্লাস শেষ হয় নাই। এবং তোমরা একটু বলো তো তোমাদের জন্য হচ্ছে
যদি কৃষিগুচ্ছ একটা এক্সাম ব্যাচ চালু করি তাহলে কি অবস্থা হবে, তোমাদের জন্য সুবিধা হবে? আমরা কৃষিগুচ্ছ মানে কৃষিগুচ্ছ স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা আয়োজন করতে চাচ্ছি তোমাদের সবার জন্য। তামান্না আক্তার, ওকে চলো এখন হচ্ছে তাহলে উদ্ভিদ সবচেয়ে ধীর গতিতে শোষিত, এটা দেখলাম। তারপরে দেখো র্যাডুলা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, কত সুন্দর করে পড়াইছিলাম তোমাদের, তোমরা একটু দেখো তো এটা পারো কিনা। র্যাডুলা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, প্রথম চ্যাপ্টার প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাস থেকে এই কোশ্চেনটা কিন্তু আসছে, ঠিক আছে? তাহলে বলো তো এটা কি হবে, র্যাডুলা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? আলহামদুলিল্লাহ ভালো হয়, ওকে ঠিক আছে, আমরা সেটাই করতেছি। হ্যাঁ সেটাই করব, তোমাদের জন্য একটা এক্সাম ব্যাচ চালু করার চেষ্টা করব এবং আমরা প্রত্যেকদিন হচ্ছে তোমাদের জন্য যে লাইভ ক্লাসগুলো দেব, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব ক্লাসগুলো হচ্ছে তোমাদের প্রত্যেকদিন যাবে এবং আমরা শিডিউল করতেছি হয়তো রাত 9টার দিকে হচ্ছে আমরা ক্লাসগুলো ফালাবো, ঠিক আছে? তোমাদের যেহেতু রাতের দিকে একটু সুবিধা হবে। তামান্না আক্তার লিখছে মলাস্কা, আইরিশ আয়াত লিখছে হচ্ছে মলাস্কা। হ্যাঁ তোমাদের কি মনে আছে যে মলাস্কা পর্বের বৈশিষ্ট্যগুলো সব আমরা এইভাবে মনে রাখছিলাম যে মনোহর দ্বীপ, ঠিক আছে? মনোহর দ্বীপ দিয়ে মনে রাখছিলাম। তার আগেও আমি একটা কথা বলছিলাম যে মলাস্কা পর্বের উদাহরণগুলো হচ্ছে কি, যে শামুক, তারপর হচ্ছে কি তোমার ঝিনুক, শামুক ঝিনুক, তারপর হচ্ছে কি জানো, শামুক ঝিনুক, তারপর হচ্ছে অক্টোপাস, শামুক ঝিনুক অক্টোপাস, তারপর হচ্ছে তোমার সেপিয়া, তারপর হচ্ছে তোমার ললিগো, হ্যাঁ শামুক ঝিনুক অক্টোপাস সেপিয়া ললিগো, এগুলো হচ্ছে আমাদের মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য ছিল, মানে উদাহরণগুলো ছিল যে এইগুলা শামুক ঝিনুক অক্টোপাস সেপিয়া ললিগো। সো এদের কথা যদি চিন্তা করি, এদের কিন্তু বাইরের যে আবরণটা কিন্তু অনেক শক্ত হয়, ঠিক আছে? বাইরের আবরণ শক্ত হইলেও শক্ত হয় কিন্তু ভেতর কিন্তু এরা নরম হয় অনেক, ঠিক আছে? এজন্য দন্তান্ন দিয়ে বলা যায় এরা হচ্ছে নরম। এরা কেমন হয়, নরম। এবং ওদের বাইরে কি শক্ত এপিডার্মাল আইস থাকে, শক্ত একটা আইস থাকে, সেই আইসটা শক্ত এপিডার্মাল আইস তৈরি হতে মূলত সহায়তা করে হচ্ছে কি জানো, ম্যান্টল। হ্যাঁ ম্যান্টল হচ্ছে খোলক তৈরিতে, ওদের বাইরের খোলক তৈরিতে সহায়তা করে এবং সে সংবহনতন্ত্রের ক্ষেত্রেও কাজ করে, অর্ধমুক্ত সংবহন। সো ম্যান্টল থাকে, তারপর হচ্ছে এদের সংবহনটা কেমন হয়, অর্ধমুক্ত সংবহন হয়, অর্ধমুক্ত সংবহন। এবং তুমি যদি চিন্তা করো ম্যান্টলটা হচ্ছে এদের কি করে, খোলক নির্মাণে সহায়তা করে, আবার হচ্ছে তোমার খোলক নির্মাণে সহায়তা করে, আবার হচ্ছে কি করে বলো, আবার হচ্ছে তোমার হচ্ছে ওই যে ইয়েও করে, কিন্তু কি বলে তোমার হচ্ছে ওদের সংবহনের ক্ষেত্রেও কাজ করে। সো ম্যান্টল যেহেতু খোলক নির্মাণে সহায়তা করে, আবার কিছু অংশ ওদের সংবহনতন্ত্রের ক্ষেত্রে কাজ করে, এই জন্য ওদের সংবহনটা অর্ধমুক্ত সংবহন হয়। তারপরে তুমি ওদের দেখবে ওদের মাথা কিন্তু সুস্পষ্ট থাকে, ভেতরে থাকলেও ঠাস করে মাথাটা বের হয়ে আসে। তারপর ওদের মাংসল ছোট ছোট পদও থাকে, পা দিয়ে কুটুকুটু করে এমনি এমনি হাঁটায়, ঠিক আছে? তাহলে ওদের মাংসল পদ থাকে, হ্যাঁ মাংসল পদ থাকে, মাংসল পদ মানে মাংসল পা থাকে। তারপর ওদের মাথা কিন্তু সুস্পষ্ট, হ্যাঁ সুস্পষ্ট। তারপরে দেখো হ দিয়ে হচ্ছে ওদের কি, এই যে র দিয়ে এই ব্যাপারটা কিন্তু চলে আসছে, র দিয়ে কি থাকে বলতো, র্যাডুলা বা যেটাকে কি বলি জানো, র্যাডুলা বা রেতি জিহ্বা থাকে, একটা ব্যতীত, একটা কোনটা, বাইভ্যালভিয়া বা ঝিনুক ব্যতীত হচ্ছে কিন্তু এদের থাকে, ঠিক আছে? বাইভ্যালভিয়া বা ঝিনুক ব্যতীত, ঠিক আছে? আর দ্বীপ দিয়ে কি বোঝায়, দ্বীপ দিয়ে হচ্ছে বোঝায় দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী, ঠিক আছে? দ্বিপার্শ্বীয় প্রতিসম। তারপরে এটা দিয়ে কি, হিমোসিল ও হিমোসায়ানিন থাকে। হিমোসিল মানে হিম মানে হচ্ছে রক্ত, সিল মানে গহ্বর, হ্যাঁ রক্তপূর্ণ গহ্বর থাকে এবং কি থাকে, হিমোসায়ানিন থাকে, ঠিক আছে? হিমোসায়ানিন হচ্ছে রঞ্জক, যেটা হচ্ছে আমিষ এবং কপার দিয়ে গঠিত, আমিষ ও
কপার দিয়ে গঠিত, আমিষ এবং কপার দিয়ে গঠিত। এভাবে কিন্তু মলাস্কা পার্বের সকল বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা মনে রাখতে পারি বা আগেও মনে রাখছিলাম। তারপরে দেখো পাকস্থলীর কোন কোষ হতে HCl ক্ষরিত হয়, এটা বলো তো তোমরা। পাকস্থলীর খুবই সহজ একটা কোশ্চেন, দেখো যে পাকস্থলীর কোন কোষ হতে HCl ক্ষরিত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়। এটার উত্তর কি হবে বলো তো একটু, পাকস্থলীর কোন কোষ হতে HCl ক্ষরিত হয়? পাকস্থলীর কোন কোষ হতে HCl ক্ষরিত হয়? হ্যাঁ, তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো, প্যারাইটাল কোষ থেকে। তাহলে পাকস্থলীর কোন কোষ হতে HCl ক্ষরিত হয়? পাকস্থলী হচ্ছে প্যারাইটাল কোষ থেকে HCl ক্ষরিত হয়। তাহলে HCl ক্ষরিত হয় কোথা থেকে? প্যারাইটাল কোষ থেকে HCl ক্ষরিত হয়। ঠিক আছে, সো আজকে তো এরপরে আর কোশ্চেন নাই, এই সেশনের যে কোশ্চেনগুলো কিন্তু আজকে তোমাদেরকে সমাধান করে দিলাম, যে 22-23 সেশনে যে কোশ্চেনগুলো আসছিল বায়োলজির ওপরে। ঠিক আছে, সো নেক্সট দিন থেকে হচ্ছে আমরা যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে সমাধান করে দিব। ঠিক আছে, তার মানে একটা চ্যাপ্টারের উপর যত হচ্ছে তোমার এগ্রিকালচারের উপর যত কোশ্চেন আসছে সেই প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে সমাধান করে দিব তোমাদের সামনে, যাতে হচ্ছে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে একটা ধারণা হয়ে যায় যে আসলে এই চ্যাপ্টারে আসলে কোন কোন জিনিসগুলো হচ্ছে তোমাকে বেশি ফোকাস করতে হবে, এবং সাজেশন আকারে আমি তোমাদেরকে ভিডিও দিব। ঠিক আছে, কোন কোন জিনিসগুলো তোমাদেরকে বেশি বেশি ফোকাস করতে হবে, কোনগুলো বেশি ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো এর একটা সিস্টেমেটিক্যালি কিন্তু ওরা কোশ্চেনটা করে, সেই স্পেসিফিক জায়গা থেকেই বারবার কোশ্চেনগুলো রিপিট হয়। সো এই জায়গাটা হচ্ছে তোমাকে চিনতে হবে যে আসলে কোন জায়গা থেকে আসলে কোশ্চেনগুলো বারবার আসে। ঠিক আছে, সো এখন পর্যন্ত হচ্ছে যে সবগুলো যে পড়াইলাম, কারোর কোনো সমস্যা আছে কোনো কিছু বুঝতে, কোনো কিছু নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে বলো, তারপরে হচ্ছে সমস্যা না থাকলে আমি তোমাদের জন্য আজকে ক্লাসটা এই পর্যন্ত রেখে দিব। আর হচ্ছে তোমাদের নেক্সট ডে থেকে যে তোমাদের ক্লাসগুলো থাকবে হচ্ছে রাত 9টায়। ঠিক আছে, কোন অধ্যায় করাবেন ভাইয়া? কোন অধ্যায় করাবো বলতে দেখি একটা করে চ্যাপ্টার শুরু করব, হয়তো কোষ বিভাজন বা হচ্ছে রক্ত সঞ্চালন, যে কোনো একটা দিয়ে শুরু করব। হয়তো কোষ বিভাজনটাই শুরু করব প্রথম দিন। ঠিক আছে, কোষ বিভাজন থেকে খুব ভালো কোশ্চেন আসে, দেখে 2-3টা কোশ্চেন দেয়, 2টা কোশ্চেন থাকে, ওইটা দিয়েই হয়তো শুরু করব কোষ বিভাজনটা। এবং তোমরা প্রত্যেক দিন হচ্ছে লাইভ কিন্তু পাবা, ঠিক রাত 9টায় আমরা এটা করে দিব। তোমাদের কোন দিন কোন ক্লাস হবে এটাও রুটিন আমি পাবলিশ করে দিব। সো ক্লাসগুলো নিয়মিত দেখবা, আমাদের সাথেই থাকবা, তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবা। তোমাদের জন্য আমরা পুরা হচ্ছে লাইভ ক্লাসটাই হচ্ছে ফ্রি রাখতেছি, যে তোমরা হচ্ছে সবাই দেখতে পারবা। সো তোমরা হচ্ছে জাস্ট তোমাদের ফ্রেন্ডদের মাঝে একটু শেয়ার করে দিবা ক্লাসগুলো, এই তো। হ্যাঁ, আর আমরা খুব শীঘ্র হচ্ছে তোমাদের জন্য একটা হচ্ছে কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচ নিয়ে আসবো, সেটাতে ইনশাল্লাহ তোমরা পার্টিসিপেট করবা। সাথে সাথে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ হচ্ছে আমরা করে দিয়েছি, লঞ্চ করে দিয়েছি। 26 তারিখ থেকে ক্লাস শুরু হবে জুলাই। তোমরা হচ্ছে যারা এনরোল করতে চাও তারা দ্রুত এনরোল করে নাও। ওকে ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। তোমাদের এই গরমের মধ্যে এই সময় যাতে তোমরা সুস্থ থাকো, আমার জন্যও তোমরা সবাই দোয়া করিও। সো আজকে এই পর্যন্ত, আর বেশি কিছু না বলে এখানেই তোমাদের হচ্ছে ক্লাসটি সমাপ্ত করে দিচ্ছি। কৃষিগুচ্ছের একদম শেষ দিন পর্যন্ত আমাদেরকে সাথে পাবা, আমরা আসি, এবং কোনো ধরনের কোনো সমস্যায় আমাকে ইনশাল্লাহ তোমরা জানাবা।
ধন্যবাদ সবাইকে।